রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যম। সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার স্থানান্তর করলেন। বিএনপি নতুন সরকার গঠন করে আজ সংসদেই তারা শপথ গ্রহণ করলেন। এমপি এবং মন্ত্রী শপথ অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই নতুন এক বিচিত্র দেখা গেল যে ফ্যাসিবাদী শক্তির হাত দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর কাছ থেকেই তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করলেন, যার শপথটাই যেন বাংলাদেশের জন্য একটা কুপা বলা যায়। আসুন সর্বশেষ আগামীর রাষ্ট্রপতি বাংলাদেশের কে হচ্ছেন? অনেকেই ভাবছেন যে নতুন কোনো মুখ হয়তো বিএনপি সামনে আনতে পারে। নয়, ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনার ঢেউ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের দ্বার প্রান্তে। আর ঠিক তখনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কি এবার রাষ্ট্রপতির আসনে? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার শপথ নেওয়ার আগে রাজনৈতিক অন্দরমহলে ডক্টর ইউনূসের সম্ভাব্য সাংবিধানিক ভূমিকা নিয়ে তুমুল আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে জোর গুঞ্জন, সরকার চাইলে তিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে? এই প্রশ্নটা সামনে এসেছে। এই প্রশ্ন বা এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ভিত্তি ইত্তেফাকের একটা খবর। ডক্টর ইউনূস ও নজরুল ইসলাম খান সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা, এর মানে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে? চুপ্পু একটা পর্যায়ে থাকবে না। চুপ্পু নিজেই বলেছেন নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন। চুপ্পুর মেয়াদ আছে, কিন্তু মেয়াদের আগেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি চলে যেতে পারেন। এটা স্বাভাবিক যে বিএনপি সবকিছু দখল করেছে, এখন বিএনপির স্বার্থ হাসিল হয়েছে, এখন আর চুপ্পুকে রাখবে কেন? অসম্ভব। চুপ্পু যাক বা না যাক, চুপ্পুকে বিএনপি এবার সরাবে। এতদিন বিএনপি স্বার্থে সরানো হয়নি, কিন্তু এখন বিএনপি স্বার্থেই তারা চুপ্পুকে সরিয়ে দিবে। এবার নতুন রাষ্ট্রপতি এটা অনিবার্য। কাকে বানাবে? নজরুল ইসলাম খানকে নমিনেশন দেয়নি, এমপি বানায়নি, তাকে রাষ্ট্রপতি বানানো অত্যন্ত সিনিয়র একজন নেতা হতে পারে। মঈন খান, তাকেও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কাছে, যদিও তিনি গত 17 বছর একজন ব্যর্থ মহাসচিব, কিন্তু এখন তো সফল, কারণ যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় এসেছে। কোনো কাউন্সিল টাউন্সিল ছাড়া এই কমিটি বিএনপি ক্ষমতায় এনেছে। তো এতদিনের যত ব্যর্থতা ছিল ছিল, যাই থাকুক, আমাদের হাসিনার ফেসিবাদের অধীনে ছিলাম, এর দায় মির্জা ফখরুলের আছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন, তার জীবদ্দশায় এসেছেন। অতএব এখন সফল, অতীত বাদ। অতীতের ব্যর্থতাকে কাটিয়ে উঠে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইতিহাসের অন্যতম সফল মহাসচিব, এটা বলতে হবে, কারণ তিনি ক্ষমতা এনে দিয়েছেন। বিজয়ী হলে তখন সফল, আর পরাজিত হলে ব্যর্থ, এটাই হিসাব। তো এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানিয়ে সম্মানিত করার একটা সম্ভাবনা আছে, কিন্তু ইত্তেফাকের এই রিপোর্টে ডক্টর ইউনূসের নাম এসেছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে কিছু পয়েন্ট আছে। দেখেন, এটা তারা রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না, তার চাইতে আমার আলোচনাটা বরং বানানো উচিত কি অনুচিত। দেখেন, যে অবস্থা, ইউনূস সরকার অনেক সংস্কার করে গিয়েছে, জুলাই সনদটাকে যেভাবে আনডিসাইডেড রেখে গিয়েছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, কথায় কথায় জেনজি যেভাবে আন্দোলন করে, এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা, কূটনৈতিক চ্যালেঞ্জ, এবং যে বিভাজন, এতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, ঐক্যবদ্ধ জাতি ছাড়া আসলে এই দেশ চালানো সম্ভব নয়। আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, বিএনপির মুরুক্ষ থার্ড ক্লাস গান্ডু গর্ধব যেগুলো জামাত শিবির এবং এনসিপির উপর হামলা করে, ওরা তারেক রহমানের শত্রু, ওরা বিএনপির শত্রু। ওরা চায় যে বিএনপি সরকারটা ফল করুক, ওরা পালাক। ওরা জানে না যে এই দেশটার যে অবস্থা,
এই দেশটা যদি চালাতে হয়, যদি ফাংশনাল করতে হয়, তাহলে জামাত এনসিপি বিরোধী দলের সহযোগিতা নিয়েই করতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাই চলতে হবে, নইলে দেশ চলবে না, সরকার টিকবে না। তখন মিলিটারি শাসন এসে যাবে। যখন দেখবেন যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন মানুষ বলবে যে আর্মি চাই। তো এই জন্যে দেশ যদি চালাতে হয়, তাহলে জামাত এনসিপি সহায়তা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে চালাতে হবে, এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশ চালাতে পারবে না। আবার জুলাই সনদ থেকে শুরু করে নানা সংস্কারের মধ্য দিয়ে দেখেন, বিএনপি তালবাহানা করবে, সংস্কার করতে চাইবে অমুক। তো আরে ভাই, তারেক রহমানও তো বলেছে যে জুলাই সনদ যেটা সাইন করেছে তারা ওই অনুযায়ী করবে। আবার বিরোধী দল আছে না, তারা কি উল্টোপাল্টা মেনে নেবে? নেবে না। দেশ উত্তাল হয়ে যাবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে। আবার ইউনূস সরকার এমপিদের শপথ পড়াবেন দুইটা, একটা হচ্ছে সংবিধান সংস্কার, মানে গণপরিষদ টাইপের একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, যেটা 180 দিনের মধ্যে তাদের এগুলো করতে হবে, এবং আরেকটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে, নিম্নকক্ষ মেম্বার হিসেবে, আর এরপরে আসবে উচ্চকক্ষ। তো এই যে সংবিধান সংস্কার, এটা তো মাস্ট। তো জুলাই সনদ থেকে শুরু করে সার্বিক ডক্টর ইউনূস যে ফাঁদ অলরেডি তৈরি করেছেন, বা যেখানে বিএনপি সরকার আটকাল, এবং আরো যদি ইন্টারন্যাশনাল বাইলেটারাল মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের সাথে নানান চুক্তি, দেশের কাঠামোগত যে পরিবর্তন যতটুকু করেছেন, তাতে বিরোধী দলের সাথে ঐক্য ছাড়া দেশ চালানো সম্ভব নয়। এখন সেই ঐক্যের বিষয়টা ধরে রাখা এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি এককভাবে বিএনপির পক্ষে সম্ভব? ইউনূস যে ডিজাইন করে দিয়ে গিয়েছেন, যা ঘটিয়ে দিয়ে গেছেন, শেষ পর্যন্ত গণভোটটা পাশ করে সেই জায়গায় দর্শক, ইউনূস কি করবেন? মানে বিএনপি কি করবে, কিভাবে কি করবে, আসলে কি ফাংশন হতে পারবে? ইটস ভেরি টাফ। তবে ইউনূসকে যদি রাষ্ট্রপতি পদে জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে অনুরোধ করে রেখে দিতে পারে, ইউনূসের আগ্রহ নাই, কিন্তু যেহেতু তার সক্ষমতা আছে এবং তিনি সক্ষমতা দেখিয়েছেন, শেষ পর্যন্ত ব্যর্থতা থাকলেও ওভারঅল এই ব্যর্থতার মধ্যেও তিনি সফল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতির হাত দ্বারাই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং শেখ হাসিনা, তৃতীয় নম্বরে তারেক রহমান। কি আছে তাহলে তারেক রহমানের কপালে? তিনিও কি আসলে এই বাংলার মসনদে বেশি দিন টেকসই করতে পারবেন না বলে মনে হয়? এই আলামত ছিল শাহাবুদ্দিন চুপ্পু। আসুন, এমপি মন্ত্রীদের পক্ষ থেকে শপথ গ্রহণের পর নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের মার্টিকুলাস বা প্ল্যানিং কি, বিস্তারিত একটু সরাসরি আপডেট জানবো রিপোর্টে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব বলেছেন যে জামাতের যে উত্থান হয়েছে, এই উত্থান নিয়ে গবেষণা হওয়া উচিত এবং জামাতের উত্থান ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ এখনই নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। আমি তার এই বক্তব্যে বিন্দুমাত্র বিচলিত এজন্য হইনি যে তারা তাদের নিজেদেরকে কতটা নিম্নগামী করে, মানুষের পা চেটে দালালি করে উপরে ওঠার জন্য আজকের বাংলাদেশের সর্ববৃহৎ দল বললে ভুল হবে না, যে দলটি মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, বাংলাদেশের মানুষের কাছে চরম নির্যাতিত একটি দল, যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই দল বাংলাদেশ জামাত ইসলামকে বলছেন যে তাদের উত্থান কিভাবে হলো এটা নিয়ে গবেষণা করতে হবে এবং তাদেরকে টেনে হিঁচড়ে ধরতে হবে যাতে তাদের উত্থানটা ঠেকানো যায়। ভিপি নুরুল হক নূর সাহেব, সাবেক ভিপি ডাকসুর, তিনি বুঝাতে চাচ্ছেন যে জামাত ইসলাম এই দেশে যদি এই জনপ্রিয়তার অবস্থা অব্যাহত থাকে, তাহলে সেটা এদেশের জন্য নাকি অশনি সংকেত। আমি তো মনে করি আপনাদের উত্থানটা কিভাবে হলো এটা নিয়ে গবেষণা হওয়া দরকার, যদিও এই গবেষণার সময় নেই। এজন্য আপনাদের উত্থান সম্পর্কে জনগণ জানে যে আপনারা কাদের পা চেটে, কার দালালি করে কিভাবে এই জায়গাটায় চলে এসেছেন, এবং একটা দলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য, এবং আপনাদের দলের একজন মহাসচিব শুধুমাত্র এমপি হওয়ার জন্য দল থেকে পদত্যাগ করে আর একটা দলের যুক্ত হয়ে সেখানেও জামাত ইসলামের কাছে হেরেছেন, তাও তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার সম্ভবত হয়েছেন। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আপনাদের অবস্থানটা কোন জায়গায়। আপনি যেই সিটে এমপি হয়েছেন, এই সিটে আপনাকে সরাসরি জনাব তারেক রহমান সাহেব, মানে সরাসরি তার হস্তক্ষেপ ছাড়া বিন্দুমাত্র সেখানে আপনি এমপি হওয়ারও দক্ষতা অর্জন করতে পারতেন না,
এবং আপনাকে সেখানে টেনে হিসড়ে ডিপ স্টেট বলেন আর ওপেন স্টেট বলেন বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে একটা পার্টি হিসেবে আপনাদের এই দালালির কারণে আপনাদেরকে সংসদে নিয়ে এসেছে। আর আপনি বলছেন যে জামাত ইসলামের উত্থান কিভাবে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে গবেষণার সুযোগ অবশ্যই আছে, তবে সে উত্থানটা দিন দিন কিভাবে বাড়বে সেটা নিয়ে জনগণ গবেষণা করবে। জামাত ইসলামের উত্থান কেন হলো এটা নিয়ে গবেষণা ছাড়াই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে কেন তাদের উত্থান হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে কোনো ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার চালায় নাই। মানুষের উপর দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।